হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একতরফা দাখিলা পদ্ধতির পঞ্চম ক্লাস। আশা করি পূর্বের ক্লাসগুলো সবাই দেখেছো। যারা দেখোনি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। আজ 2019 সালের কুমিল্লা বোর্ডে একতরফা দাখিলার অঙ্কটি সলিউশন করে দিচ্ছি। সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। চলো সলিউশন করি। প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটি। জনাব রাজীব একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার হিসাব একতরফা দাখিলা মোতাবেক সংরক্ষণ করেন। 2018 সালের 1 জানুয়ারি ও 31 ডিসেম্বর তার ব্যবসায়ের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ। কিছু ক্ষতির উদ্ধৃত দেওয়া আছে। এই ক্ষতির উদ্ধৃতিগুলো হচ্ছে প্রত্যেকটাই সম্পদ এবং দায়। এর প্রারম্ভিক এবং সমাপন উদ্ধৃত দেওয়া আছে। অঙ্কটি হচ্ছে 2018 সালের। এখানে কিছু তথ্য দেওয়া আছে, এক্সট্রা কিছু তথ্য দেওয়া আছে। তারপর প্রশ্ন ক নাম্বার, উত্তোলনের মোট পরিমাণ ও উত্তোলনের উপর সুদ নির্ণয় করো। প্রথমে আমরা উত্তোলনের মোট পরিমাণ নির্ণয় করে ফেলি। ক নাম্বার প্রশ্ন। ক, উত্তোলনের মোট পরিমাণ নির্ণয়। প্রশ্নে উত্তোলন দুই ধরনের আছে। জনাব রাজীব প্রতি মাসে কারবার হতে 400 টাকা করে নগদ এবং এককালীন 2000 টাকার পণ্য উত্তোলন করেন। নগদ উত্তোলন প্রতি মাসে 400, পণ্য উত্তোলন সারা বছরে 2000 টাকা উত্তোলন করেন। তাহলে লিখতে পারি নগদ উত্তোলন প্রতি মাসে 400, 12 মাসে, তো সারা বছরে 4800 টাকার উত্তোলন, এবং পণ্য সারা বছরে 2000 টাকার উত্তোলন। টোটাল 6800 টাকার উত্তোলন সারা বছরে। এই ক নাম্বার প্রশ্নে আরেকটা বিষয়, এই ক নাম্বারে আরেকটা প্রশ্ন করা হয়েছে, উত্তোলনের উপর সুদ নির্ণয় করো। ওকে, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ ইকুয়াল টু, খেয়াল করতে হবে নগদ উত্তোলনের উপরে সুদ ধার্য করা হয়, পণ্য উত্তোলনের উপরে নয়। এখানে উল্লেখও আছে নগদ উত্তোলনের উপর 5% হারে সুদ হিসাবভুক্ত করো। যদি নগদ উত্তোলন কথাটা উল্লেখ নাও থাকতো, তারপরেও আমরা নগদ উত্তোলনের উপরই 5% সুদ ধার্য করতাম। প্রথমেই আমরা উত্তোলনের সুদ বের করার স্ট্রাকচারটা দেখে নিই। সবাই এই স্ট্রাকচারটা খেয়াল করো। বিভিন্নভাবে উত্তোলন হতে পারে। এখানে দেয়া আছে যে নোট 2, উত্তোলনের তারিখ উল্লেখ না করলে 6 মাসে সুদ ধরতে হবে। তারপর প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে কিভাবে, প্রতি মাসের মাঝামাঝি, প্রতি মাসের শেষে, প্রতি মাসের শুরুতে, প্রতি সপ্তাহের শুরুতে, প্রতি সপ্তাহের মাঝামাঝি, সপ্তাহের শেষে, তারপর 3 মাস অন্তর অন্তর উত্তোলন করলে, 2 মাস অন্তর অন্তর উত্তোলন করলে কিভাবে উত্তোলন সুদ বের করতে হয়। এই স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে হবে। আমাদের এই অঙ্কে বলা হয়েছে জনাব রাজীব প্রতি মাসে কারবার হতে 400 টাকা করে নগদ উত্তোলন করেন। তো প্রতি মাসে 400 টাকা, এই অঙ্কে বলা হয়েছে জনাব রাজীব প্রতি মাসে কারবার হতে 400 টাকা করে নগদ উত্তোলন করেন। প্রতি মাসে 400 টাকা, প্রতি মাসের শুরু নাকি শেষ নাকি মাঝামাঝি কিছুই উল্লেখ নাই। যদি উল্লেখ না থাকে তাহলে ধরতে হবে প্রতি মাসের মাঝামাঝি। প্রতি মাসের মাঝামাঝি সময়ে উত্তোলন করা হলে, অথবা প্রতি মাসের কোন সময়ে উত্তোলন করা হলো তা উল্লেখ না থাকলে এই সূত্র, উত্তোলনের সুদ সমান মাসিক উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু 12/2, অথবা লিখতে পারি 6, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়। তার মানে লিখতে পারি মাসিক উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু 6। তো লিখলাম এখানে মাসিক উত্তোলন কত টাকা, প্রতি মাসে উত্তোলন করে 400 টাকা। বলা হয়েছে উত্তোলন সুদ 5%। তো 400 ইন্টু 5% মানে মাসিক উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু, সরাসরি 6 লিখতে পারি অথবা 12/2 লিখতে পারি। আমরা 6 লিখে ফেললাম। উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদ টোটাল হচ্ছে 120 টাকা। ক নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট। এবার আসি খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্ন, প্রারম্ভিক মূলধন
এত টাকা হলে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান বিবরণী তৈরি করো। আমরা জানি একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ লোকসান বিবরণী তৈরি করার জন্য প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন থাকা বাধ্যতামূলক। এই অঙ্কে প্রারম্ভিক মূলধন দেয়া আছে, সমাপনী মূলধন দেয়া নাই। সো আমাকে প্রথমেই সমাপনী মূলধন বের করতে হবে, তারপর লাভ লোকসান বিবরণী তৈরি করতে হবে। ওকে, তো আমরা দেখে নিই কীভাবে মূলধন বের করে। স্ট্রাকচারটা এই প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে পাই প্রারম্ভিক মূলধন। একইভাবে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বিয়োগ করলে পাই সমাপনী মূলধন। এইভাবে একটা ঘর তৈরি করে প্রথমে আমরা সমাপনী মূলধন বের করব, তারপরে লাভ লোকসান বিবরণী তৈরি করব। সমাপনী মূলধন নির্ণয়ের ঘর তৈরি করে ফেললাম। এবার সমাপনী সম্পদ এবং সমাপনী দায় লিখব। খেয়াল করো প্রশ্নটি, এই যে 31 ডিসেম্বর 2018 তারিখের তথ্য দেয়া আছে, এইগুলি হচ্ছে সমাপনী সম্পদ এবং দায়। এইগুলো আমরা লিখব। প্রথমে হাতে নগদ, সেটা হচ্ছে সম্পদ, সো আমরা সম্পদের পাশে লিখব হাতে নগদ। সমাপনীতে 1400 টাকা। ব্যাংক উদ্বৃত্ত 14,500 টাকা, সেটাও সম্পদ, সম্পদে লিখব ব্যাংক উদ্বৃত্ত 14,500 টাকা। তারপর আছে মজুদ পণ্য, সেটাও সম্পদ, সম্পদের দিকে লিখব মজুদ পণ্য 5,000 টাকা। প্রাপ্য হিসাব সম্পদ, প্রাপ্য হিসাব আছে 15,500 টাকা, 15,500। তারপর আছে প্রাপ্য নোট সমাপনীতে 4,500, সেটাও সম্পদ, প্রাপ্য নোট 4,500 টাকা। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবটা হচ্ছে দায়, সো আমরা সেটা দায়ের পাশে লিখব প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব দেয়া আছে 17,500 টাকা, 17,500 টাকা। তারপর দেয়া আছে প্রদেয় নোট 2,000 টাকা, প্রদেয় নোট 2,000 টাকা। তারপর দেয়া আছে আসবাবপত্র 12,000 টাকা, সেটা সম্পদ, আমরা সম্পদের পাশে লিখব আসবাবপত্র 12,000 টাকা। যেহেতু সেটা স্থায়ী সম্পদ, ঋণ বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ লেখার আগে আমরা একটু নিচে দেখব এই স্থায়ী সম্পদ ক্রয় বা বিক্রয় করেছে কিনা। যদি ক্রয় করে থাকি তাহলে এই 12,000-এর সাথে, অর্থাৎ প্রারম্ভিক 12,000-এর সাথে সেটা আমরা যোগ করে সমাপনীতে লিখব। আর যদি বিক্রি করে থাকি সেটা আমরা 12,000 থেকে বিয়োগ করে তারপর সমাপনীতে লিখব। তো গেল আসবাবপত্র 12,000 টাকার। তারপর আছে দালানকোটা 25,000, সমাপনীতে দেয়া নাই। আমরা জানি ঋণ বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ প্রারম্ভিকে থাকলে প্রারম্ভিকে থাকলে যদি সমন্বয়ে কিছু বলা না থাকে, অন্যান্য তথ্যে যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে প্রারম্ভিকে যা আছে সেটাই আমরা সমাপনীতে লিখব। এখানে দালানকোটা 25,000 প্রারম্ভিকে আছে, এখানে কোথাও দালানকোটা ক্রয় বা বিক্রয় নাই, সো 25,000 যা ছিল প্রারম্ভিকে তাই সমাপনীতেও লিখতে হবে। দালানকোটা 25,000। বক্সের সম্পদ দায়গুলো কমপ্লিট। এবার দেখব এই অন্যান্য তথ্যে যদি কোনো সম্পদ ক্রয় করে থাকি তাহলে সেটা আমরা এখানে লিখব। দেখি আমরা কোথাও কোনো সম্পদ ক্রয় আছে কিনা। এখানে একটা লাইন খেয়াল করো, তিনি ব্যক্তিগত তহবিল হতে 40,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। এই যন্ত্রপাতিটা হচ্ছে সম্পদ, সো আমরা সম্পদের পাশে লিখব 40,000 টাকা। যন্ত্রপাতি 40,000 টাকা। আর কোনো সম্পদ ক্রয় আছে কিনা? আর কোনো সম্পদ ক্রয় নাই, সো আমাদের সম্পদ এবং দায় লেখা কমপ্লিট। সমাপনী সম্পদ এবং সমাপনী দায় লেখা কমপ্লিট। এবার যে কাজটা করব, এখানে মূলধন বের করার সময় খেয়াল করবা যে সম্পদ সবসময় বড় হবে। ওকে,
সো এই সম্পদের যোগফলটা বের করতে হবে। এখানে সম্পদের যোগফল 1,17,900 টাকা। এই 1,17,900 থেকে তার দায়টা বিয়োগ করতে হবে 17,500 এবং 2,000 টাকা বিয়োগ করলে পাওয়া যায় 98,400 টাকা। এটার যোগফল 1,17,900 টাকা। এই 98,400 টাকাই হচ্ছে সমাপনী মূলধন। কিভাবে বের করলাম? সম্পদ এবং দায়ের পার্থক্য। প্রারম্ভিক এবং সমাপনী মূলধন, সমাপনী মূলধন নির্ণয় করা হয়ে গেল। এবার আমরা লাভ লোকসান বিবরণী তৈরি করব। ওকে, তো প্রথমেই আমরা ঘরটা তৈরি করে ফেললাম। জনাব রাজীব লাভ লোকসান বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তো আমরা জানি লাভ লোকসান বিবরণী বাম পাশে প্রারম্ভিক মূলধন এবং ডান পাশে সমাপনী মূলধন দিয়ে শুরু করতে হয়। স্ট্রাকচারটা খেয়াল করো, বাম পাশে প্রারম্ভিক মূলধন, ডান পাশে সমাপনী মূলধন। তো আমরা প্রথমেই বাম পাশে প্রারম্ভিক মূলধন লিখব। প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন অঙ্কে দেয়া আছে, খেয়াল করো। প্রারম্ভিক মূলধন 46,000 আমরা লিখে ফেললাম। 46,000। আর ডান পাশে সমাপনী মূলধন, সমাপনী মূলধন একটু আগে আমরা বের করেছি সমাপনী মূলধন 98,400 টাকা। এবার স্ট্রাকচারটা আবার একটু ফলো করো। এর বাঁ পাশে অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, ঋণের সুদ, বকেয়া খরচ, অগ্রিম আয়, অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, অবচয়, অবলোপন। এবং ডান পাশে উত্তোলন, উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, বকেয়া আয়, অগ্রিম ব্যয়। ওকে, তো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা লিখব। খেয়াল করো, এই বক্সে আছে সম্পদ এবং দায়। ঠিক বক্সের নিচ থেকে শুরু করব। জনাব রাজীব প্রতি মাসে কারবার হতে 400 টাকা করে নগদ এবং এককালীন 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। এখানে উত্তোলন আমরা জানি স্ট্রাকচারে দেয়া আছে উত্তোলনটা হচ্ছে ডান পাশে, সো আমরা ডান পাশে লিখব উত্তোলন। প্রথমত নগদ উত্তোলন, উত্তোলন আমরা প্রশ্ন কতে আমরা উত্তোলন বের করেছিলাম। ক হতে আমরা সরাসরি বসিয়ে ফেলি। ক হতে কতে আমরা বের করেছিলাম বছরে মোট উত্তোলন 6,800 টাকা, অর্থাৎ নগদ 400 টাকা করে, 12 মাস 4,800, আর পণ্য 2,000, টোটাল 6,800 টাকা। 6,800 টাকা। পরের লাইনটা আমরা পড়ি। নগদ উত্তোলন প্রতি মাসে 400, এককালীন 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। তিনি ব্যক্তিগত তহবিল হতে 40,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। যন্ত্রপাতিটি আসবে না, সেটা সম্পদ, কিন্তু যন্ত্রপাতি ক্রয়ের 40,000 টাকা মালিক ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করেন। সো মালিক কোনো কিছু যদি প্রতিষ্ঠানে প্রদান করেন সেটাকে বলে মূলধন। সো এটা অতিরিক্ত মূলধন। আমরা জানি স্ট্রাকচারে দেয়া আছে অতিরিক্ত মূলধন বাম পাশে, সো আমরা বাম পাশে লিখব অতিরিক্ত মূলধন 40,000 টাকা। অতিরিক্ত মূলধন 40,000 টাকা। তারপর দেয়া আছে প্রাপ্য হিসাবের 2,500 টাকা আদায়যোগ্য নয়। আমরা জানি দেনাদারের যে টাকা আদায়যোগ্য নয় বা প্রাপ্য হিসাবের যে টাকা আদায়যোগ্য নয় সেটাকে বলে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা সেটা লাভ লোকসান বিবরণীর বাম পাশে, সো আমরা বাম পাশে লিখব অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা। অনাদায়ী অনাদায়ী পাওনা, প্রাপ্য হিসাবের 2,500 টাকা আদায়যোগ্য নয়, 2,500
500। পরের লাইনটা, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। এই অনাদায়ী পাওনা সঞ্চিতিটাও হচ্ছে বাম পাশে বসাতে হয়। ওই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা অনাদায়ী দেনা সঞ্চিতি, বাম পাশে আমরা লিখব অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি বলছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তো প্রাপ্য হিসাব এখানে আছে 17,500 টাকা। তো 17,500 থেকে পাওয়া যাবে না 2,500 টাকা। 17,500 থেকে 2,500 বাদ দিয়ে যে অবশিষ্ট অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের উপর 5% ধরতে হবে। ওকে, তো 17,500 মাইনাস পাওয়া যাবে না 2,500, যা থাকবে ওইটার 5% হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতির অ্যামাউন্ট হচ্ছে 650 টাকা। 650 টাকা। তারপরের লাইনটা পড়ি, গেল অনাদায়ী পাওনা সঞ্চিতি। নগদ উত্তোলনের উপর 5% হারে সুদ হিসাবভুক্ত করো। উত্তোলনের সুদ আমরা স্ট্রাকচারটা ফলো করি। উত্তোলনের সুদটা হচ্ছে লাভ লোকসান বিবরণীর ডান পাশে। সো আমরা ডান পাশে লিখব উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আমরা জানি প্রতি মাসে উত্তোলন করা হয়েছে। আমরা এটা বের করে ফেলেছি উত্তোলনের সুদ ক নাম্বার প্রশ্নে। এই যে ক নাম্বার, উত্তোলনের সুদ 120 টাকা। ক থেকে আমরা বসিয়ে ফেললাম 120 টাকা। তারপর এখানে অন্যান্য তথ্যাবলী যা ছিল সবই আমরা পড়ে ফেলেছি। এবার আমরা বক্সে যাব। বক্স থেকে আমরা দুটি হিসাব নিব, সেটা হচ্ছে ঋণ এবং বিনিয়োগের পার্সেন্টেজ থাকলে দুটির সুদ নিব। এখানে ঋণ বা বিনিয়োগ কিছুই নেই, পার্সেন্টেজ তো নেই, সো লাগবে না, আমাদের অঙ্ক কমপ্লিট। এবার যে কাজটা করব সেটা হচ্ছে দেখব কোন পাশটা বড়, বাম পাশ নাকি ডান পাশ। এই অঙ্কে দেখা যাচ্ছে যে ডান পাশটাই বড়। ডান পাশটার যোগফল হচ্ছে 1,05,320 টাকা। 1,05,320 টাকা। এই 1,05,320 টাকা থেকে বাম পাশের সংখ্যাগুলো বিয়োগ করব। বিয়োগ করার পর পার্থক্য পাওয়া যায় 16,170 টাকা। এই 16,170 টাকাই হচ্ছে নেট লাভ। টোটাল যোগফল 1,05,320 টাকা। কমপ্লিট হয়ে গেল খ নাম্বার প্রশ্নের উত্তর। এবার আসি গ নাম্বারে কি বলা হয়েছে। 31 ডিসেম্বর 2018 তারিখে জনাব রাজীবের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তো আমরা আর্থিক বিবরণীর স্ট্রাকচারটা প্রথমে দেখে নিই। আমরা প্রথমেই আর্থিক অবস্থার বিবরণী স্ট্রাকচারটা দেখে নিই, তারপর আমরা অঙ্কটা শুরু করব। খেয়াল করো, আর্থিক অবস্থার বিবরণী বা বৈষয়িক বিবরণী, ওইটার এক পাশে থাকবে দায়, অন্য পাশে থাকবে সম্পদ। এখানে খেয়াল করো, প্রশ্নে দেয়া আছে প্রারম্ভিক সম্পদ দায়, সমাপনী সম্পদ দায়। এখন এই আর্থিক অবস্থার বিবরণীতে কোন সম্পদ দায়গুলো লিখব? এই আর্থিক অবস্থার বিবরণীটি করা হয় যে বছর অঙ্কটি করছি সেই বছরের শেষ দিন, অর্থাৎ 2018 সালের 31 ডিসেম্বর। সো এখানে সম্পদ দায় বলতে সমাপনী সম্পদ দায়গুলোই আমরা বসাবো। ওকে, তো শুরু করি। অঙ্কটি জনাব রাজীবের আর্থিক অবস্থার বিবরণী বা বৈষয়িক বিবরণী। প্রশ্নে যা থাকবে তাই লিখবা। 31 ডিসেম্বর 2018। খেয়াল করবা, আর্থিক অবস্থার বিবরণী বা বৈষয়িক বিবরণীটা হয় 2018 সালের 31 ডিসেম্বর, অর্থাৎ যে সাল করতেছি ওই সালের শেষ দিন। কিন্তু লাভ লোকসান বিবরণীটা করবা সমাপ্ত বছরের জন্য, 2018 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এটা খেয়াল করবা। আমরা শুরু করি এই বক্স থেকে। প্রশ্নে এই বক্সে দেয়া আছে সম্পদ দায়গুলো। এই সম্পদ দায়গুলো বসাবো, সাথে যদি কোনো সমন্বয় থাকে সেগুলো আমরা যোগ বিয়োগ করব। তো প্রথমেই দেয়া আছে হাতে নগদ 1400 টাকা।
সেটা সম্পদ, আমরা সম্পদের পাশে লিখব হাতে নগদ 1400, কোনো সমন্বয় নাই। তারপর দেয়া আছে ব্যাংক উদ্বৃত্ত সমাপনীতে 14,500, ব্যাংক উদ্বৃত্ত সেটাও সম্পদ 14,500। তারপর দেওয়া আছে মজুদ পণ্য, সেটাও সম্পদ 5,000 টাকা, সম্পদের পাশে মজুদ পণ্য 5,000। মজুদ পণ্যের পর দেওয়া আছে প্রাপ্য হিসাব, সেটা সম্পদ 15,500 টাকা। কিন্তু এই প্রাপ্য হিসাবের সাথে সমন্বয় আছে দুটি। প্রাপ্য হিসাবের 2,500 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। অর্থাৎ প্রাপ্য হিসাব থেকে, এই প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি দুটি বিয়োগ করে লিখতে হবে। তাই প্রাপ্য হিসাবটি লিখব ভিতরে, প্রাপ্য হিসাব 15,500 বিয়োগ অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাবের কত টাকা আদায়যোগ্য নয়? 2,500 টাকা। ওকে, 2,500 টাকা থাকবে 13,000 টাকা বিয়োগ অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখানে খেয়াল করো, অনাদায়ী পাওনা সঞ্চিতি অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5%, অর্থাৎ প্রাপ্য হিসাব থেকে 2,500 টাকা বাদ দিয়ে থাকে 13,000, ওই 13,000 টাকার 5%, 13,000 টাকার 5% হচ্ছে 650 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি 650 টাকা বাদ দিয়ে পাওয়া যাবে 12,350 টাকা। তারপর দেখি কি আছে। প্রাপ্য নোট, সেটা হচ্ছে সম্পদ, আমরা সম্পদের পাশে লিখব 4,500 টাকা। প্রাপ্য নোট 4,500 টাকা সম্পদের পাশে। তারপর দেয়া আছে প্রদেয় হিসাব 17,500 টাকা, সেটা দায়, আমরা দায়ের পাশে লিখব 17,500 টাকা। প্রদেয় হিসাব 17,500 টাকা। তারপর দেয়া আছে প্রদেয় নোট 2,000 টাকা, সেটাও দায়, আমরা দায়ের পাশে লিখব প্রদেয় নোট, লিখলাম প্রদেয় নোট 2,000 টাকা। তারপর আসবাবপত্র, সেটা সম্পদ, আমরা সম্পদের পাশে লিখব 12,000 টাকা, আসবাবপত্র 12,000 টাকা। তারপর প্রশ্নে দেওয়া আছে দালান কোটা 25,000 প্রারম্ভিকের সমাপনীতে দেয়া নাই, যেহেতু দালান কোটা আমরা বিক্রি করিনি, নিচে কিছুই লেখা নাই, সেহেতু প্রারম্ভিকে যা ছিল দালান কোটা সমাপনীতেও তাই আছে, তাই সম্পদের দিকে লিখব দালান কোটা 25,000 টাকা, সম্পদের পাশে দালান কোটা 25,000 টাকা। তারপর এই বক্সের সম্পদ দায়গুলো কমপ্লিট। এবার নিচে দেখি কোনো সম্পদ এবং দায় আছে কি না। প্রথমে আছে জনাব রাজীব প্রতি মাসে কারবার হতে এত টাকা করে নগদ এবং এককালীন 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। আমরা জানি মূলধন উত্তোলন, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, অতিরিক্ত মূলধন সবগুলোই আমরা সব শেষে লিখব দায়ের পাশে, তার আগে যত সম্পদ দায় আছে সবগুলো লিখে ফেলব। তিনি, তারপরের লাইনটা, তিনি ব্যক্তিগত তহবিল হতে 40,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন, সেটা হচ্ছে সম্পদ, সম্পদের পাশে লিখব যন্ত্রপাতি 40,000 টাকা, যন্ত্রপাতি 40,000 টাকা। তারপর দেয়া আছে প্রাপ্য হিসাবের 2,500 টাকা আদায়যোগ্য নয়, যা আমরা লিখে ফেলেছিলাম, প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করেছিলাম,
অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, সেটাও লিখে ফেলেছি। প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করেছি। নগদ উত্তোলনের উপর 5% হারে সুদ হিসাবভুক্ত করো, সব শেষে লিখবো আমরা মূলধন উত্তোলন, মূলধনের সুদ, উত্তোলনের সুদ। ওকে, এখান থেকে যতগুলো সম্পদ এবং দায় ছিল সবগুলোই আমরা লিখে ফেলেছি। এবার লাস্ট স্টেপে যে কাজটা করব সেটা হচ্ছে এই প্রারম্ভিক মূলধন দিয়ে শুরু করব। দায়ের পাশে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ এবং নিট মুনাফা যোগ করব, উত্তোলন আয়কর এবং উত্তোলনের সুদ, নিট ক্ষতি বিয়োগ করব। ওকে, তো প্রথমেই দায়ের পাশে লিখব প্রারম্ভিক মূলধন। প্রথমে লিখব প্রারম্ভিক মূলধন। এখানে এই অঙ্কে প্রারম্ভিক মূলধন দেয়া আছে 46,000। লিখলাম প্রারম্ভিক মূলধন 46,000। তারপর স্ট্রাকচারটা খেয়াল করো, এর সাথে অতিরিক্ত মূলধন থাকলে যোগ করব, মূলধনের সুদ থাকলে যোগ করব, নিট মুনাফা থাকলে যোগ করব। অতিরিক্ত মূলধন, এই অঙ্কে অতিরিক্ত মূলধন দেয়া আছে। তিনি ব্যক্তিগত তহবিল হতে 40,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। এই যন্ত্রপাতি ক্রয় করার জন্য যে টাকাটা সেটা মালিক ব্যক্তিগতভাবে দিয়েছেন। আমরা জানি মালিক ব্যক্তিগতভাবে যা দিবেন তাই হচ্ছে মূলধন। তো এখানে অতিরিক্ত মূলধন 40,000 টাকা, তো 40,000 টাকা যোগ করলাম। যোগ করার পর হবে 86,000। তারপর মূলধনের সুদ যোগ, এই অঙ্কে মূলধনের সুদ নাই। তারপর নিট মুনাফা যোগ নিট লাভ, লাভ লোকসান বিবরণীতে আমরা নিট লাভ পেয়েছিলাম 16,170 টাকা। 16,170 টাকা যোগ করব। যোগ করলে পাবো 1,02,170 টাকা। স্ট্রাকচার ফলো করো। তারপর বিয়োগ উত্তোলন, আমরা উত্তোলনটা বের করেছিলাম ক নাম্বার প্রশ্নে। এই যে বছরে টোটাল উত্তোলন 6,800 টাকা, বিয়োগ উত্তোলন 6,800 টাকা, বিয়োগ করার পর থাকে 95,370 টাকা। স্ট্রাকচার ফলো করো। মাইনাস আয়কর, এই অঙ্কে আয়কর নাই। মাইনাস উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ এই অঙ্কে আছে, সেটা আমরা ক নাম্বারে বের করেছিলাম। এই যে ক নাম্বারে উত্তোলনের সুদ 120 টাকা, সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ উত্তোলনের সুদ 120 টাকা। বিয়োগ করার পর বিয়োগ করতে হবে নিট ক্ষতি। যে অঙ্কে নিট মুনাফা দেয়া থাকে সেই অঙ্কে নিট ক্ষতি থাকে না, সো এখানে নিট ক্ষতি নাই। সো উত্তোলন সুদ বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা আমরা বাইরে লিখে ফেলবো। উত্তোলন সুদটা 120 টাকা বাদ দিলে থাকে 95,250 টাকা। ওকে, এবার সম্পদ এবং দায়টা যোগ করব। দায়ের পাশটা যোগ করব। দায়ের পাশের যোগফল 1,14,750 টাকা এবং সম্পদের পাশটা যোগ করব। সম্পদের পাশের যোগফল 1,14,750 টাকা। দুইটা পাশ মিলে গেল, সবসময় মিলবে। সব কিছু ঠিকঠাক লেখার পরও যদি না মিলে তখন যে পাশে পার্থক্য অর্থাৎ যে পাশে কম থাকবে সেই পাশে অনিশ্চিত হিসাব লিখে আমাদেরকে মিলাতে হবে। তবে খেয়াল করতে হবে আমরা কোনো ভুল করেছি কিনা। সেটা আমরা যদি কোনো ভুল না করি তখন আমরা অনিশ্চিত হিসাব লিখে অঙ্কটা মিলিয়ে ফেলতে পারবো। ওকে, এটা কমপ্লিট হলো আমাদের ক, খ এবং গ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে জানাও, সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, টাটা।